অন্ধকার অমাবস্যার প্রেতচ্ছায়া। একদা এক গভীর অমাবস্যার রাতে যখন গ্রামের বাঁশঝাড়ের ফাঁক দিয়েও জোনাকির আবছা আলো প্রবেশ করতে পারছিল না, আর শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর জল স্থির হয়ে আয়নার মতো দেখাচ্ছিল আকাশকে, তখনই শুরু হয়েছিল সেই বিভীষিকাময় অধ্যায়ের। আমাদের গ্রাম, যার নাম শান্তিপুর, তার নামের সঙ্গে কোনোদিনই সুবিচার করতে পারেনি। শান্তিপুর শান্ত ছিল কেবল দিনের আলোয়, রাতের আধারে তার শিরায় শিরায় বইত এক অজানা ভয়, এক নিস্তব্ধ আতঙ্ক। সে রাতেও ছিল তেমনই এক অস্বাভাবিক স্তব্ধতা। বাতাস ছিল ভারী, মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো সত্তার শ্বাস প্রশ্বাসের শব্দ চারপাশে। সেদিন রাত 12টার পর শুরু হলো ঝোড়ো হাওয়া, আর তার সঙ্গে বৃষ্টির ঝাপটা। আমাদের বাড়িতে আমি আর আমার ছোট বোন রিনা, মা বাবা শহরে গিয়েছিলেন জরুরি কাজে। রিনা তখনও ঘুমিয়ে পড়েনি। সে ছোটবেলা থেকেই সাহসী, কিন্তু সে রাতে তার চোখেও ছিল এক অদ্ভুত অনিশ্চয়তা। হঠাৎ দরজায় এক মৃদু টোকা পড়ল। প্রথমে ভেবেছিলাম বাতাসের ধাক্কা, কিন্তু টোকাটা আবার পড়তেই স্পষ্ট বুঝলাম বাইরে কেউ আছে। কে হতে পারে এত রাতে? এই গভীর অন্ধকার আর ঝড়ের মধ্যে কে আসবে? মনের মধ্যে এক অজানা ভয়ে উকি দিল। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। হৃৎপিণ্ডের ধুকপুকানি কানে স্পষ্ট বাজছে। রিনা আমার হাত চেপে ধরেছিল। দরজার পাশে গিয়ে কান পাতলাম। কোনো শব্দ নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। ভাবলাম হয়তো ভ্রম। যেই ফিরতে যাব অমনি আবার সেই টোকা, এবার আরো জোরালো, যেন কেউ অধৈর্য হয়ে উঠেছে। সাহসে ভর করে ছিটকিনি খুললাম, কিন্তু দরজা খুলতেই এক তীব্র ঠান্ডা বাতাস ঝাঁপিয়ে পড়ল ঘরের মধ্যে, আর সঙ্গে সঙ্গে দপ করে নিভে গেল হারিকেনের আলো। গোটা ঘর ডুবে গেল নিকোষ কালো অন্ধকারে। রিনা ভয়ে আমার হাত আরও শক্ত করে ধরল। আমি দেশলাই খুঁজতে শুরু করলাম। অন্ধকারে হাতরে দেশলাই কাঠি যেই জ্বালাতে যাব, ঠিক তখনই শুনলাম এক ফিসফিসানি, খুব কাছেই, যেন কেউ আমার কানের পাশেই কথা বলছে। এসেছি, এসেছি তোমার কাছে। কণ্ঠস্বরটা চেনা মনে হলো, কিন্তু কে? এই গভীর রাতে কে এত অদ্ভুতভাবে কথা বলছে? আমার শরীর হিম হয়ে এলো। কিছুতেই দেশলাই জ্বালাতে পারলাম না, হাত কাঁপছে থরথর করে। রিনা হঠাৎ করে চিৎকার করে উঠল, দাদা, কেউ? ওটা কি? আমি রিনার দিকে তাকাতে চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। শুধু মনে হলো আমাদের ঘরের ঠিক মাঝখানে যেন এক কালো ছায়া দুলছে। সেই ছায়া থেকে ভেসে আসছে এক তীব্র পচা গন্ধ, যা যেন এক মৃতদেহের গন্ধকেও হার মানাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। মনে হলো এই বাতাসেই যেন মিশে আছে কোনো অশুভ শক্তি। আমরা দুজনেই পিছিয়ে যেতে থাকলাম দেয়ালের দিকে। এরপর শুনতে পেলাম সেই ফিসফিসানিটা আরো স্পষ্ট, আরো জোরালো হচ্ছে, আজ তোমাদের পালা, তোমাদের রক্তে ভেজাবো এই মাটি। সেই কণ্ঠস্বরটা ছিল আমাদেরই গ্রামের এক বৃদ্ধা বুড়ি পিসি। বুড়ি পিসি বছরখানেক আগেই মারা গিয়েছিলেন। তার মৃত্যুটা ছিল রহস্যজনক। লোকে বলতো গ্রামের এক তান্ত্রিক নাকি তাকে হত্যা করে তার আত্মা বন্দি করেছিল নিজের বশে, কিন্তু এসব কথা আমরা কখনো বিশ্বাস করিনি। আজ সেই বুড়ি পিসির কণ্ঠস্বর শুনে আমার সর্বাঙ্গের লোম খাড়া হয়ে গেল। সে তো মৃত, তাহলে কে কথা বলছে? কি চাইছে সে? হঠাৎ করেই সেই কালো ছায়াটা আমাদের দিকে ধেয়ে এলো, আর তার সঙ্গে এলো এক তীব্র ঠান্ডা অনুভূতি, যেন হাজার হাজার বরফ শীতল সূচা আমার ত্বকে বিঁধে যাচ্ছে। রিনা আর আমি একজোট হয়ে চিৎকার করতে লাগলাম, কিন্তু আমাদের কণ্ঠস্বর যেন গলার মধ্যেই আটকে যাচ্ছিল। মনে হলো বাইরের ঝড়ের শব্দ আর সেই ফিসফিসানির শব্দ যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সেই ঠান্ডা ছায়াটা আমাদের ঘিরে ধরল, আর তার মধ্যে থেকে ভেসে এলো এক অদ্ভুত হাসি, শুকনো, কর্কশ এবং বীভৎস। সেই হাসির শব্দে যেন আমাদের শরীরের প্রতিটি কোষ কাঁপতে শুরু করলো। চোখের সামনে যেন দেখতে পেলাম বুড়ি পিসির সেই কঙ্কালসার হাতগুলো আমাদের দিকে এগিয়ে আসছে, তার লকলকে জিভ দিয়ে আমাদের রক্ত চেটে খাওয়ার অপেক্ষায়। আমি শেষ চেষ্টা হিসেবে রিনাকে টেনে নিয়ে বিছানার নিচে ঢুকিয়ে দিলাম, আর নিজে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলাম। কিন্তু সেই হাসি আর সেই ঠান্ডা অনুভূতি কিছুতেই যাচ্ছিল না।
মনে হলো অনন্তকাল ধরে এই বিভীষিকা চলছে। এরপর সবকিছু শান্ত হয়ে গেল। ঝড়ের শব্দ থেমে গেল, ফিসফিসানিও বন্ধ হলো। ধীরে ধীরে চোখের পাতা খুললাম। হারিকেনের আলো জ্বলছে। কিভাবে? কখন? সবকিছু যেন এক দুঃস্বপ্ন। রিনাকে পাশে পেলাম না। আতঙ্কিত হয়ে ডাকলাম, রিনা, রিনা। কোনো সাড়া শব্দ নেই। ভয়ে ভয়ে বিছানার নিচ থেকে বেরোলাম। ঘর ফাঁকা, রিনা নেই। তাহলে কি সবটাই একটা ভ্রম, নাকি সে চলে গেছে? পরের দিন সকালে ঘুম ভাঙল সূর্যের আলোয়। শরীর অবসন্ন, মনে হলো যেন সারা রাত ঘুমাইনি। চোখ খুলে দেখি বিছানায় শুয়ে আছি। রিনা পাশে শান্তিতে ঘুমোচ্ছে। হারিকেনটা টেবিলে ঠিকঠাক রাখা, ঘরের জানালা খোলা। সেখান থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে। সবকিছু স্বাভাবিক। তাহলে কি গত রাতের ঘটনাটা পুরোটাই একটা স্বপ্ন ছিল, একটা দুঃস্বপ্ন? আমার মনে হলো হ্যাঁ, সেটাই হবে। এত বাস্তব একটা ঘটনা কি করে স্বপ্ন হতে পারে? কিন্তু মনের গভীরে একটা অস্বস্তি থেকেই গেল। রিনার দিকে তাকালাম। সে ঘুমিয়ে আছে, কিন্তু তার কোমালে বিন্দু বিন্দু ঘাম। আমি তাকে জাগিয়ে তুললাম। সে চোখ মেলে তাকাতেই হেসে বললাম, কাল রাতে কি ভয় পেয়েছিলি? রিনা চোখ ডলতে ডলতে বলল, কিসের ভয়? আমি তো ভালোই ঘুমিয়েছিলাম। তার কথা শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। সে কিচ্ছু মনে করতে পারছে না। এটা কি করে সম্ভব? আমি সবকিছুটাকে বললাম। হারিকেন নিভে যাওয়া, বুড়ি পিসির কণ্ঠস্বর, ঠান্ডা ছায়া, তার অদৃশ্য হয়ে যাওয়া। রিনা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, যেন আমি কোনো কল্পকাহিনী শোনাচ্ছি। সে বলল, তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে। আমি তো সারা রাত তোমার পাশেই ঘুমিয়েছিলাম। আমার মনে একটা গভীর সংশয় দানা বাঁধতে লাগলো। আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি সত্যি এমন কিছু ঘটেছিল যা কেবল আমিই দেখেছি? দিনের বেলা গ্রামের সবাই একত্রিত হলো। কেউ কেউ বলল, আমাদের গ্রামে নাকি নতুন করে তান্ত্রিকের উপদ্রব শুরু হয়েছে। তারা মানুষের আত্মা চুরি করে তাদের দিয়ে অশুভ কাজ করায়। গ্রামের মোড়ল এসব কথা উড়িয়ে দিলেন। কিন্তু আমার মনে হলো আমার অভিজ্ঞতাটার সঙ্গে এর একটা সম্পর্ক আছে। আমি রাতের বেলা আবার জেগে রইলাম। এবার হারিকেনটা জ্বালিয়ে রাখলাম। কিন্তু রাত 12টা বাজতেই আবার সেই ঝড়ের শব্দ। বাতাসের তীব্রতা যেন ক্রমশ বাড়ছে। আবার দরজায় সেই টোকা। এবার আমি কিছু না ভেবে দরজা খুললাম। সামনে কেউ নেই, কিন্তু দরজার ঠিক বাইরেই দেখতে পেলাম এক জোড়া কঙ্কালসার হাত। সেই হাতগুলো মাটি থেকে বেরিয়ে আসছে। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোলো না। হাতগুলো আরো উপরে উঠে এলো, আর তারপর এক বিভৎস মুখ, বুড়ি পিসির মুখ। তার চোখ দুটো কোটরে ঢুকে গেছে, জিভটা লকলক করছে। সেই মুখ থেকে ভেসে এলো এক কর্কশ হাসি। তুমি এসেছো, তোমাকে পেয়েছি। আমি প্রাণপণে দরজা বন্ধ করতে চাইলাম, কিন্তু পারলাম না। সেই হাতগুলো আমার হাত টেনে ধরল। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা সেই স্পর্শ। এরপর আমি অনুভব করলাম আমার শরীরের ভেতর থেকে যেন কিছু একটা বেরিয়ে যাচ্ছে। আমার সমস্ত শক্তি যেন শুষে নিচ্ছে কেউ। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। শেষবারের মতো দেখলাম বুড়ি পিসির ছায়াটা আমার শরীরের ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিগুলো যেন আবছা হয়ে যাচ্ছে। সকালে যখন ঘুম ভাঙল, তখন রিনা আমার পাশে বসে কাঁদছে। আমি তাকে চিনতে পারলাম না। কে এই মেয়ে? আমার মনে পড়ছিল না কিছুই। রিনা আমাকে জড়িয়ে ধরে বলল, দাদা, তোমার কি হয়েছে? তুমি এমন কথা বলছো কেন? আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার মনে তখন কেবলই এক অদেখা, অচেনা মানুষের অস্পষ্ট ছবি। সে আমাকে ডাকছে, কিন্তু আমি তার নাম জানি না। সেদিন থেকে আমি পাল্টে গেলাম। আমার স্মৃতিগুলো যেন এক অন্ধকার গহ্বরে হারিয়ে গেছে। গ্রামের লোকেরা আমাকে পাগল বলতে শুরু করলো। রিনা আপ্রাণ চেষ্টা করলো আমাকে সুস্থ করতে, কিন্তু সব বৃথা। আমি শুধু রাতের অন্ধকারে সেই ঠান্ডা ছায়াটাকেই অনুভব করি, আর সেই কর্কশ হাসিটা শুনতে পাই। আমি জানি না আমি কে, আমি জানি না আমার অতীত কি। শুধু জানি আমার শরীরে এখন অন্য কারো অস্তিত্ব বাস করছে, আর সে আমাকে দিনের পর দিন গ্রাস করছে। সে এক অশুভ শক্তি। সে আমাকে ব্যবহার করছে নিজের উদ্দেশ্য সাধনের জন্য। আমি এখন কেবল এক নামহীন অস্তিত্ব। এই গ্রামের আনাচে কানাচে এখনো সেই অমাবস্যার প্রেতের ছায়া ঘুরে বেড়ায়, যার শিকার আমি নিজে। আর সেই ছায়াটাও এখনো খুঁজে বেড়াচ্ছে নতুন শিকার, যাদের রক্তে ভেজাবে এই মাটি, আর যাদের স্মৃতি কেড়ে নিয়ে করবে নিজের কৃতদাস। আমি এখন আর আমি নই। আমি এক চলমান শবদেহ, যার ভেতর বাস করছে এক প্রাচীন প্রেতাত্মা। আমার শরীর এখন তার হাতের পুতুল মাত্র। আর আমি জানি একদিন আমিও সেই ছায়া হয়ে যাব, যে রাতের অন্ধকারে নতুন শিকারের অপেক্ষায় ঘুরে বেড়াবে। এই ভয়, এই অনিশ্চয়তা, এই অবক্ষয়
আমাকে তিল তিল করে শেষ করে দিচ্ছে।